সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঐতিহ্যবাহী দেশের ১ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা কলেজ রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অরূপ কুমার পাল। আশা করি তোমরা সবাই ভালো রয়েছে। প্রিয় শিক্ষার্থী, প্রতি সোমবারের যে ক্লাস রয়েছে সেই ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি যথারীতি হাজির হয়েছি। জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা ও বিভিন্ন ইস্যু কোর্সের আলোচনা নিয়ে আমরা তোমাদের সাথে হাজির থাকি। বরাবরের মতো আজকেও আমরা সেটি করছি। গত ক্লাসে তোমরা দেখেছো দুর্যোগের যে বিভিন্নমুখী প্রভাব রয়েছে, ব্যক্তির ওপর, সমাজের ওপর দুর্যোগের যে প্রভাব সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা জানব পরিবেশের ওপর দুর্যোগের প্রভাব, অর্থনীতির ওপর দুর্যোগের প্রভাব এবং যদি সমন্বয় করতে পারি আমরা, তাহলে পরবর্তী বিষয়ে যাব। পরিবেশের ওপর দুর্যোগের প্রভাব নিয়ে আমরা আলোচনা শুরু করছি। পরিবেশের ওপর দুর্যোগের বিভিন্নমুখী যে প্রয়াস রয়েছে তার মধ্যে আমি প্রথমে উল্লেখ করেছি বনভূমির ক্ষতি। কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখা এবং প্রকৃতির সাথে যে জীববৈচিত্র্য জড়িত রয়েছে সে সকলের একটি সুসামঞ্জস্যপূর্ণ যে যৌথ কার্যকলাপ রয়েছে সেটিকে সঠিক রাখার জন্য এই বনভূমির প্রয়োজন পড়ে। প্রাকৃতিক দুর্যোগ যখন মনে করো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, দাবানল এসবের মতো প্রলয়ঙ্করী দুর্যোগ আসে, এসব দুর্যোগের ফলে বনভূমির বিশাল মাত্রায় ক্ষতি হয়ে থাকে। বনভূমির প্রধান সম্পদ গাছপালা। এই গাছপালা কিন্তু দাবানলের মাধ্যমে ভস্মীভূত হয়ে যায় সম্পূর্ণরূপে। একই সাথে যখন জলোচ্ছ্বাস আসে, ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড়ের তীব্র যে বেগ রয়েছে এই তীব্র বেগের ফলে গাছপালা ভেঙে চুরে একাকার হয়ে যায়, জীববৈচিত্র্যের ক্ষতি হয়। যেখানে প্রাণী বসবাস করে সে জায়গাটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, মৃতদেহের স্তূপ পড়ে থাকে এই জলোচ্ছ্বাসের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে, এসবের কারণে। ওভারঅল বনভূমির যে জীববৈচিত্র্য রয়েছে, প্রতিবেশ রয়েছে, খাদ্য শৃঙ্খল রয়েছে, যে ব্যবস্থাটি প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয় সেটি কিন্তু সম্পূর্ণরূপে বা একটি উল্লেখযোগ্য মাত্রায় ভারসাম্যহীন হয়ে পড়ে বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এই দুর্যোগের প্রভাবে। এরপরে লক্ষ্য করে থাকবে দূষণ। দূষণের মধ্যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এটা হতে পারে তোমার মাটি দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, এই ধরনের বিভিন্ন ধরনের দূষণ রয়েছে। এই সবগুলো দূষণের সাথে কিন্তু দুর্যোগের সরাসরি সম্পর্ক রয়েছে। দুর্যোগ দুই রকম তোমরা জানো, একটা হচ্ছে প্রকৃতি হতে সৃষ্ট দুর্যোগ যেটা প্রাকৃতিক দুর্যোগ নামে পরিচিত, এবং আরেকটি হচ্ছে কিন্তু মনুষ্য সৃষ্ট দুর্যোগ। এই দুর্যোগ দুই রকম দুর্যোগ দ্বারাই কিন্তু এই দূষণ ঘটে থাকে। মনুষ্য সৃষ্ট দুর্যোগের মাধ্যমে তোমরা দেখে থাকবে যে যখন কোনো দুর্ঘটনা ঘটে থাকে, বিশেষ করে পারমাণবিক দুর্ঘটনা কিংবা মনুষ্য সৃষ্ট বিভিন্ন যেসব গোডাউন থাকে, গুদামঘর থাকে, সেখানে রাসায়নিক রাখা হয়, রাসায়নিকের বিস্ফোরণ কিংবা ইচ্ছা করে অগ্নিসংযোগ, যেভাবে হোক না কেন যুদ্ধ প্রভৃতি কিন্তু মনুষ্য সৃষ্ট দুর্যোগ। এই দুর্যোগের মাধ্যমে সরাসরি কিন্তু যে বায়ু দূষণ সেটি সৃষ্টি হয়ে থাকে, একই সাথে মাটি দূষণ, রাসায়নিক দূষণ, পানি দূষণ সবগুলি কিন্তু এর সাথে সম্পৃক্ত। এই বিভিন্ন দূষণের ভয়াবহতায় যে প্রাকৃতিক ভারসাম্য সেটি সম্পূর্ণরূপে বিনষ্ট হতে পারে বা আংশিকরূপে বিনষ্ট হতে পারে। মনে করো একটি তেলবাহী জাহাজ যাচ্ছে, সেখানে এনিহাও যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেই তেল সমুদ্রের উপরে সমুদ্রের যে জলপৃষ্ঠ রয়েছে সেই জলপৃষ্ঠের উপরে ভাসতে থাকে। এখানে যে সকল পাখি রয়েছে, আরও বিভিন্ন মাছ, মৎস্য সম্পদ,
জীববৈচিত্র্য রয়েছে তাদের শরীরের সাথে এগুলো লেপ্টে যায় এবং কিন্তু অকাল বয়সে এইসব পশু পাখিদের মৃত্যু ঘটে থাকে এবং সম্পূর্ণরূপে কিন্তু এই খাদ্য শৃঙ্খল ব্যবস্থাপনা পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে থাকে এই দুর্যোগের কারণে। বিভিন্ন প্রজাতির মৎস্য বন্যপ্রাণীর ক্ষতি হয় এই দুর্যোগের কারণে। তাদের জীবন ধারণের যে পদ্ধতি থাকে, তাদের শিকার যে খাদ্য শৃঙ্খল রয়েছে সেখানে কিন্তু বিঘ্ন করতে পারে এই দুর্যোগের কারণে। কোনো একটি এলাকায় বন্যার কারণে ধরো যে একটি প্রজাতির সংখ্যা বেড়ে গেছে, অপর প্রজাতির সংখ্যা কমে গেছে, তাহলে খাদ্য শৃঙ্খল বিঘ্নিত হয়, নষ্ট হয়ে থাকে, পরিবেশের ভারসাম্য সেখানে থাকে না। সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি। তোমরা দেখে থাকবে যে বিভিন্ন ধরনের যে দূষণ রয়েছে প্রাকৃতিকভাবে বা মনুষ্যসৃষ্ট, সে সকল দূষণের মাধ্যমে কিন্তু বিশ্বের যে বৈশ্বিক উষ্ণায়ন সেটি বেড়েই চলেছে। এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা আছে থাকার দরকার সেটি কিন্তু প্রতিনিয়ত প্রতি বছর অল্প অল্প করে বেড়ে যাচ্ছে এবং এক সময় পরে এটি ভয়াবহ আকার ধারণ করবে। পানির সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যখন বাড়বে, মানুষের গৃহহীন অবস্থার সৃষ্টি হবে, জলবায়ু শরণার্থী যেটা বলা হচ্ছে সেটার পরিবেশ সৃষ্টি হবে, চাষযোগ্য জমি হারাবে, সুন্দরবন এক সময় হয়তো হারিয়েও যেতে পারে আমাদের দেশ থেকে, ভূমি থেকে, এরকম নানা ধরনের সমস্যা সৃষ্টি হবে সমুদ্রপৃষ্ঠে জলের উচ্চতা বৃদ্ধির জন্য। এরপরে তোমরা লক্ষ্য করবে নদী ভাঙন। দূষণের কারণে পানির লেভেল বেড়ে যাচ্ছে। প্রায়শই যে বন্যা ঘটে থাকে আমাদের দেশে, সেই বন্যার কারণে কিন্তু নদীর দুই কূলে বিশাল মাত্রায় ভাঙন সৃষ্টি হয় এবং এক জায়গায় যে স্তরও গজিয়ে ওঠে, এরকম ঘটনা ঘটে। ওভারঅল নদী ভাঙনের ফলে মানুষকে শরণার্থী হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করতে হয়, তাদের জীবন জীবিকার উপর একটি বাড়তি চাপ সৃষ্টি হয়। সম্পূর্ণ পিছনে দায়ী রয়েছে এই দুর্যোগ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যখন বৃদ্ধি পায়, একই সাথে লবণাক্ত পানির পরিমাণ বৃদ্ধি পায়। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, সরকারের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করে দেখেছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং লবণাক্ত যে পানির যে লেভেল রয়েছে তার সীমা ছিল সেটি কিন্তু ভেদ করে স্বাদু পানির এলাকার মধ্যে অলরেডি প্রবেশ করেছে। এর ফলে সেখানকার পরিবেশের উপর একটি তীব্র নেতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করছি। সেখানে ধান উৎপাদন হ্রাস পেয়েছে এবং স্বাদু পানি দ্বারা যে সকল কৃষি চাষাবাদ পরিচালনা করা হয়ে থাকে সেটি কিন্তু সম্পূর্ণরূপে বিঘ্নিত হচ্ছে বা বন্ধ হয়ে গেছে এমন জায়গায়। এর পরিবর্তে চিংড়ি চাষ করা হচ্ছে, এমন একটি চেঞ্জ এসেছে। শস্যভূমি ধ্বংস হয়ে যায় এই দুর্যোগের কারণে। যখন তোমার বিশেষ করে দেখে থাকবে বন্যা যদি হয়ে থাকে তাহলে একেবারে অসময়ে সম্পূর্ণরূপে বীজতলা বা শস্যভূমি ধ্বংস হয়ে যায়। আবার যদি শিলাবৃষ্টি হয়ে থাকে, শিলাবৃষ্টির ফলে আম, লিচু, কাঁঠাল, ধান বা অন্য যে সকল শস্য রয়েছে সে সকল শস্যের মারাত্মক ধরনের ক্ষতি হয়ে থাকে। এই শস্যভূমি ধ্বংস হয়ে যায় শুধু এই শিলাবৃষ্টির কারণে বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে। একই সাথে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বা অন্যান্য যে সকল তোমার দুর্যোগ রয়েছে সেগুলোর দ্বারাও কিন্তু শস্যভূমি ধ্বংস হয়ে থাকে। আবার যদি মনে করো দাবানলের যদি সূচনা হয়ে থাকে, যে বনভূমির পাশে একটি গমের ক্ষেত রয়েছে, সুবিস্তৃত গম ক্ষেতের পাশে বনভূমি রয়েছে, এমন পরিস্থিতিতে যদি দাবানলের ঘটনা ঘটে তাহলে এই গমের সেই শস্যভূমিটি সম্পূর্ণরূপে একেবারে ভস্মীভূত হয়ে পড়বে। বনভূমি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় প্রাকৃতিক দুর্যোগের জায়গাটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। কোনো জায়গায় আংশিক রূপে হতে পারে, আবার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। তোমরা লক্ষ্য করে থাকবে যখন আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত ঘটে থাকে, এর লাভার প্রবাহ যে লাভা স্রোত, এই লাভা স্রোতের দ্বারা কিন্তু সম্পূর্ণরূপে বনভূমি ধ্বংস হয়ে যায়। এমন ঘটনাও রয়েছে যে উত্তপ্ত লাভার তীব্র তাপে গাছের যে গাছ রয়েছে, যে কাঠ রয়েছে সে তার সংস্পর্শে জ্বলে ওঠে এবং দাবানলের সৃষ্টি হয়ে থাকে। এতে করে সম্পূর্ণরূপে বনভূমি কিন্তু ধ্বংস হতে পারে। একইভাবে তোমার যে সকল ঘূর্ণিঝড় রয়েছে সেগুলোর দ্বারাও কিন্তু এই সমস্যাগুলোর সৃষ্টি হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আলোচনায় আমরা এসেছি সেটি হচ্ছে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে দুর্যোগের প্রভাব।
দুর্যোগের প্রভাব অর্থনৈতিক ক্ষেত্রে সুবিস্তৃত হয়ে থাকে, মানুষের জীবন ও জীবিকার উপর এটির সরাসরি নেতিবাচক প্রভাব রয়েছে এবং পরোক্ষভাবেও কিন্তু এর প্রভাব আমরা লক্ষ্য করে থাকি। কৃষি ও শিল্পক্ষেত্রে যে উৎপাদন প্রক্রিয়া রয়েছে চলমান থাকে, সেখানে দুর্যোগের থাবায় কিন্তু অনেক শিল্প, বিশেষ করে কুটির শিল্প ধ্বংস হয়ে যেতে পারে। যেখানে মানুষ ঋণ করে একটি যদি কুটির শিল্পের ব্যবস্থা করে থাকে, ঘূর্ণিঝড় সাইক্লোনের কারণে তার প্রোডাকশন যে কারখানা রয়েছে বা যেখানে কিছু মানুষ বসে থেকে বিভিন্ন ধরনের কুটির শিল্পে নিযুক্ত থাকেন, সেটি কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। তার লোন তিনি শোধ না করতে পারে, দেউলিয়া হয়ে যেতে পারেন, একই সাথে অপরাধে জড়িয়ে পড়বেন। এই বিভিন্নভাবে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখতে পাই। আবার যদি প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করে থাকো যে সুবিস্তৃত শস্যভূমি রয়েছে, সেই শস্যভূমিটি এনিহাও কোনো দুর্যোগের দ্বারা ধ্বংস হয়ে গেল, তাহলে কিন্তু যে উৎপাদন হবার কথা ছিল গম বা তোমার চাল বা একই সাথে আরও ধরনের ফলমূল, সেটি কিন্তু উৎপাদন আসলো না এবং কৃষকের জীবনের উপর কিন্তু এটি সরাসরি একটি তীব্র নেতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করে থাকবো। কৃষক তার পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না, তার যদি ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করতে তিনি কিন্তু সমর্থ হবেন না। একই সাথে তিনি তার গৃহ হতে পলায়ন করতে পারেন কিংবা অপরাধে জড়িয়ে পড়তে পারেন এই অর্থনৈতিক চাপের দ্বারা। শিক্ষার্থী তোমরা লক্ষ্য করে থাকবে যে যে দুর্যোগের মাধ্যমে বেকারত্ব কিন্তু বৃদ্ধি পায়। কলকারখানা যখন দুর্যোগের দ্বারা ধ্বংস হয়ে যায় কিংবা ক্ষতিগ্রস্ত হয়, বেকারত্ব নেমে আসে সে সময়। এখন তোমরা লক্ষ্য করে থাকবে যে করোনা দুর্যোগ মহামারী চলছে, এই দুর্যোগের দ্বারা কিন্তু অনেক বেকারত্ব সৃষ্টি হয়েছে। শিল্প কারখানা দীর্ঘ সময় বন্ধ ছিল, মানুষের অর্থনৈতিক যে সক্ষমতা সেটি হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে কলকারখানা বন্ধ হওয়ার কারণে যারা মার্কেটিংয়ে জব রয়েছে, বিশেষ করে তাদের উপর চাপটা পড়েছে এবং অনেকে হাজার হাজার লোক কিন্তু তারা চাকরিচ্যুত হয়েছেন, যার ফলে বেকারত্ব বেড়ে যাচ্ছে এবং অর্থনৈতিক চাপ আসছে। দুর্যোগের ফলে যে সকল আমাদের চলাচল করার জন্য রাস্তাঘাট রয়েছে, সেই রাস্তাঘাটগুলো কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, এটি আমরা দেখে থাকি। দীর্ঘ সময় যদি বন্যা থাকে, তাহলে যে কাঁচা রাস্তা রয়েছে সেটি সম্পূর্ণরূপে চলাচলের অযোগ্য হয়ে যায়। যেসব কাঁচা ঘরবাড়ি রয়েছে, বন্যার ফলে সেই কাঁচা ঘরবাড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। একইভাবে সাইক্লোনের কারণে, জলোচ্ছ্বাসের কারণেও কিন্তু যখন এলাকাগুলো প্লাবিত হয়, যে অবকাঠামো রয়েছে, ঘরবাড়ি, রাস্তাঘাট, আরও বিভিন্ন মানুষের ব্যবহার্য জিনিসপাতি সম্পূর্ণ কিন্তু এগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সুবিস্তৃত যে শস্যভূমি থাকে, শস্যভূমিগুলো ধ্বংস হওয়ার কারণে ফসল হানি ঘটে থাকে। প্রায় প্রতি বছরই আমাদের দেশে তোমরা লক্ষ্য করে থাকবে যে সকল হাওর বাওর এলাকা রয়েছে, সেখানে অসময়ে বন্যা আসে। এই অসময়ের বন্যার ফলে প্রতি বছরই মানুষের রোপণ করা বীজতলা বা যে ধানগুলো তারা ধান গাছ কর্তন করবেন, সে ধান গাছ কর্তন করার পূর্বেই তাদের ফসল কিন্তু ধানি জমি একবারে জলমগ্ন হয়ে পড়ে, এতে করে তাদের ফসলের হানি ঘটে। মানুষের জীবন জীবিকার উপর দুর্যোগের প্রভাব তোমরা লক্ষ্য করছো। একই সাথে এখন বর্তমানে দেখছো করোনার কারণে অনেক লোক চাকরিচ্যুত হয়েছেন, চাকরি হারিয়েছেন, গ্রামে গিয়েছেন, তাদের ভিতরে কিন্তু দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে, দারিদ্রের হার বৃদ্ধি পেয়েছে। একই সাথে দারিদ্রের হার যখন বাড়ছে, তাদের মৌলমানবিক চাহিদা পূরণ, আমি এটি উল্লেখ করি নাই, মৌলমানবিক চাহিদা পূরণে কিন্তু তারা অক্ষম হয়ে পড়ছেন এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের যে সকল একেবারেই নাই, যেমন তোমার খাবার বা পোশাক আশাক, এসব তারা ফুলফিল করতে পারছে, কিন্তু অন্যান্য যে ব্যবস্থা রয়েছে এদের সুচিকিৎসা, সেটি কিন্তু পরিবারের সদস্যদের জন্য তারা আয়োজন করতে, ব্যবস্থা করতে ব্যর্থ হচ্ছেন তাদের অর্থনৈতিক এই ক্রাইসিসের কারণে। লক্ষ্য করে থাকবে তোমরা, এরপরে করোনার পরে দেখা যাবে অনেক শিশু মেয়ের কিন্তু ড্রপ আউটের ঘটনা ঘটে থাকবে এবং দুর্যোগের যেসব দুর্যোগ ঘটে থাকে আমাদের দক্ষিণাঞ্চলে, তোমার সিডোর দেখেছি, আইলা দেখেছি, নার্গিস, এই সকল যেসব সাইক্লোন ঘূর্ণির ঘটনা ঘটে থাকে, জলোচ্ছ্বাসের ঘটনা ঘটে থাকে, মানুষ যখন তাদের কাজ জীবিকা থেকে সম্পূর্ণরূপে ছিটকে যায়, তাদের ছেলে মেয়েদের কিন্তু স্কুলে পাঠানোর পরিবেশে তখন কিন্তু তাদের মাঝখানে আমরা দেখতে পাই না। দারিদ্রের কারণে তারা কিন্তু শিশু শ্রমের সংখ্যা একসাথে বেড়ে যায়। এই প্রভাবগুলো আমরা, এই ইফেক্টগুলো আমরা লক্ষ্য করে থাকি। ঘরবাড়ি নষ্ট, তোমরা দেখে থাকবে যে কাঁচা ঘরবাড়ি বন্যার কারণে প্রায়শই নষ্ট হয়ে থাকে, ঘূর্ণিঝড়ের কারণে নষ্ট হয়ে থাকে, জলোচ্ছ্বাসের কারণে নষ্ট হয়ে থাকে। এই সকলের পিছনে কিন্তু এই পরিবেশগুলো দায়ী থাকে। প্রিয় শিক্ষার্থী,
এবারে আমরা দেখব রাষ্ট্রের উপর দুর্যোগের প্রভাব। রাষ্ট্র একটি বৃহৎ পরিমণ্ডলে রয়েছে, তোমরা জানো। এখানে রাষ্ট্রীয় ব্যবস্থা বলতে আমাদের যে সমন্বিত সরকারের প্রচেষ্টা সেটিকে বোঝানো হয়ে থাকে। উন্নয়ন কর্মসূচির উপর প্রতি বছরই বরাদ্দ থাকে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি নামে পরিচিত। এই উন্নয়ন কর্মসূচির উপর কিন্তু সরাসরি প্রেশার পড়ে এই দুর্যোগের কারণে। প্রতি বছর যে বরাদ্দ থাকে স্বাভাবিকভাবে, এখন যে পরিস্থিতি হচ্ছে করোনা দুর্যোগ, তোমরা এখানে লক্ষ্য করে থাকবেন আমাদের সরকার প্রতিনিয়ত প্রতিটি দিন সুদৃঢ়তার সাথে ফাইট করে যাচ্ছেন করোনাকে জয় করার জন্য। নানান ধরনের সহায়তা কর্মসূচি দিয়েছেন, খাদ্য সহায়তা, বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছেন, টাকা পয়সা, নগদ ক্যাশ টাকাও দিয়েছেন। এইসব ঠিক রাখতে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানে সরকারের প্রয়োজনীয় টাকা সংস্থান করতে পারছেন না। অর্থাৎ যে অর্থ ছিল সেই অর্থটি দুর্যোগ মোকাবেলার জন্য শোধ করা হচ্ছে, পরিশোধ করতে হচ্ছে, ব্যয় করতে হচ্ছে। এর ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সেখানে অর্থ সংকুলনের জায়গাটি ক্রমে কিন্তু কমে আসছে। সামাজিক সমস্যার উদ্ভব ঘটে থাকে এই দুর্যোগের কারণে। মনে করো একটি এলাকায় যখন বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় কিংবা করোনার মতো ঘটনা ঘটে থাকে, মানুষের জীবন জীবিকার উপর প্রভাব পড়ছে, তাদের চাকরি থাকে না, তাদের কাজ করার মতো পরিবেশ থাকে না, বেকার থাকেন, এমন পরিস্থিতিতে তাদের মৌলমানবিক চাহিদা পূরণের জন্য মানুষ বাধ্য হয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, নানা ধরনের নৈতিক স্খলনমূলক পেশা এবং নৈতিকতাহীন পেশাতে কিন্তু জড়িয়ে পড়তে তারা বাধ্য হন নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য এবং তার পরিবারকে মেনটেন করার জন্য। এই সমস্যার সাথে তারা জড়িত হতে বাধ্য হন। দুর্যোগের ফলে খাদ্যশস্য, বীজতলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে সম্পূর্ণরূপে অনেক সময় ধ্বংস হয়ে যায়। তাতে করে যে পরিমাণ খাদ্যশস্যের প্রোডাকশন হওয়ার কথা, সেই পরিমাণ খাদ্যশস্যের প্রোডাকশন কিন্তু আমরা লক্ষ্য করি না। এই প্রয়োজনীয় খাদ্যশস্যের প্রোডাকশন না থাকার ফলে খাদ্যাভাব দেখা যায়, দুর্ভিক্ষের সৃষ্টি হতে পারে, এমন পরিস্থিতি আমরা দেখে থাকব। আমাদের দেশের অতীত প্রেক্ষাপটে দেখা যায় প্রয়োজনীয় পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয় নাই যে দুর্যোগের কারণে। এরপরে কিন্তু অনেক সময় দুর্ভিক্ষেরও সূচনা হয়েছে। মানুষের অস্তিত্বকে ঠিক রাখার জন্য মানুষ অপরাধ করতে বাধ্য হয়ে থাকে, তার মৌলমানবিক চাহিদা পূরণ, পরিবারের ভরণ পোষণ এসব করার জন্য অপরাধের সাথে মানুষ জড়িয়ে পড়তে বাধ্য হয় এই দুর্যোগের কারণে। যে পরিমাণ খাদ্যশস্য প্রয়োজন, মনে করো একটি পরিবারে মাসে 20 কেজি চাল প্রয়োজন, 10 কেজি 5 কেজি আটা প্রয়োজন, 5 কেজি তেল প্রয়োজন। এমন পরিস্থিতিতে যদি তাদের পরিবারে বেকারত্বের সংখ্যা বেড়ে যায় কিংবা উপার্জন কমে যায় দুর্যোগের কারণে, খুব স্বাভাবিকভাবেই তাদের এই খাদ্য সামগ্রীর ক্রয়ের পরিমাণ কমে আসবে এবং যে মৌলমানবিক চাহিদা রয়েছে, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, এসব উচ্চ পর্যায়ে রয়েছে, এগুলো কিন্তু কাটছাঁট এবং সুষ্ঠুভাবে কিন্তু সম্পাদন করা সম্ভব হবে না এই দুর্যোগের কারণে। দুর্যোগের কারণে একইভাবে যেমন মানুষের অর্থনৈতিক সক্ষমতা কমে আসে, একই সাথে কিন্তু সরবরাহ থাকে না। অর্থাৎ যেভাবে হোক, অর্থ থাকুক বা না থাকুক, আগের মতো স্বাভাবিক অবস্থার চেয়ে মানুষ তাদের মৌলমানবিক চাহিদা পূরণ করতে সেভাবে পারেন না। আর্থিক চাপ সৃষ্টি হয় পরিবারের উপরে। যে উপার্জনক্ষম ব্যক্তি রয়েছেন, তার কর্মহীনতার কারণে পরিবারের ভরণ পোষণ করা সম্ভব হয় না। পরিবারের যে পরিমাণ নতুন সদস্য যোগ হয়, সে পরিমাণে উপার্জন যদি দুর্যোগের কারণে না সংকুলন করা যায়, তাহলে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়, নানা ধরনের সমস্যা ফেস করতে হয় পরিবারকে। দুর্যোগের ফলে মানুষের মৌলমানবিক চাহিদা প্রথম অংশ যেহেতু খাদ্য বস্ত্রের উপরই চাপ পড়ে, খুব স্বাভাবিকভাবে উচ্চ স্তরের যে শিক্ষা, চিকিৎসা রয়েছে, এ সকল কার্যক্রম কিন্তু সম্পূর্ণরূপে ব্যাহত হতে পারে, ড্রপ আউটের ঘটনা বেড়ে যায় এবং এই শিক্ষা কার্যক্রম বেশ কিছুটা অবশ্যই ব্যাহত হয়ে থাকে। আরেকটি বিষয় তোমরা লক্ষ্য করে থাকবে যে আর্থিক নির্ভরশীলতার পরিমাণ কিন্তু বেড়ে যায় এই দুর্যোগের কারণে। যেখানে পরিবারের যে পরিমাণ অর্থ প্রয়োজন, সে পরিমাণ অর্থ যদি সংকুলিত না হয়, খুব স্বাভাবিকভাবেই সেই পরিবারকে তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য ঋণ করতে হয়, মানুষের কাছে যেতে হয়, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ফেস করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমাদের আলোচনা শুরু করব দুর্যোগ প্রস্তুতি।
দুর্যোগ সম্পর্কে তোমরা জানো একটি অনাকাঙ্ক্ষিত মানুষের দ্বারা সৃষ্ট বা প্রাকৃতিক ঘটনা, যেখানে মানুষ তার নিজের দ্বারা এখানে একে মোকাবেলা করতে পারে না, একটি যৌথ সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন, এবং এখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ ঘটতে পারে। তো যা হোক, দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে আমরা এখানে তোমরা লক্ষ্য করে থাকবে একটি সংজ্ঞা গ্রহণ আমরা নিয়েছি, IFRCর সংজ্ঞা। এখানে বলা হচ্ছে ডিজাস্টার preparedness refers to measures taken to prepare for and reduce the effects of disasters। অর্থাৎ যে দুর্যোগের যেগুলো তোমার এর খারাপ ফলাফল রয়েছে, এর যে আউটপুট রয়েছে, এই নেতিবাচক প্রভাবগুলোকে হ্রাস করার জন্য, এর ক্ষয়ক্ষতিকে কমানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে দুর্যোগ প্রস্তুতি। দ্যাট ইজ টু প্রিডিক্ট অ্যান্ড হোয়ার পসিবল prevent disasters, mitigate their impact on vulnerable populations, and respond to and effectively cope with their consequences। এখানে তাদের যে জনসমষ্টি রয়েছে, সেই জনসমষ্টির দুর্ভোগ কমানো, তাদের বিভিন্ন কাজে সাড়া দেন, এসব বিষয় নিয়ে দুর্যোগ প্রস্তুতি গঠিত হয়ে থাকে। এখন আমরা বলতে পারি যে দুর্যোগ প্রস্তুতির বৈশিষ্ট্য কী কী রয়েছে। আমরা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীরা, দুর্যোগ প্রস্তুতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে যে আগাম ব্যবস্থা। দুর্যোগ প্রস্তুতির ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, ঘূর্ণিঝড়ের হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা অলরেডি সৃষ্টি হয়ে গেছে। বঙ্গোপসাগরে এমন ঘটনা ঘটে থাকে প্রায় বছরই আমাদের দেশে। এমন পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ তারা ঘূর্ণিঝড়ের প্রস্তুতির জন্য বিভিন্ন তথ্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বয়ের মাধ্যমে প্রেরণ করে থাকে। সরকারি বিভিন্ন দপ্তর পরস্পরের সমন্বয়ের মাধ্যমে আগাম ব্যবস্থা হিসেবে সতর্কীকরণ বার্তা প্রচার করে থাকে, লোকজনদেরকে সাইক্লোন সেন্টারে স্থানান্তর করে আনেন এবং যাতে তাদের মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় তার জন্য আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। দুর্যোগের ফলে দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণকে হ্রাস করার জন্য, কমানোর জন্য তাদের যে ব্যবস্থা প্রয়োজন, সেই ব্যবস্থাগুলোকে নিশ্চিত করার জন্য সমন্বয়ের মাধ্যমে ক্ষতির পরিমাণকে হ্রাস করা যায়। জনগণকে সচেতন করে তোলা, মনে করো যে একটি সাইক্লোন সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, এমন পরিস্থিতিতে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা মানুষজনদেরকে সচেতন করে যে আপনারা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিন, সাথে খাবার, আপনাদের পশু তাদেরকে নিরাপদ স্থানে রাখুন, এসব বিষয়ে সচেতন করে এবং যদি সাইক্লোন পরবর্তী যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থা সম্পর্কে, করণীয় সম্পর্কে, তাদেরকে কীভাবে পানি পান করতে হবে, কী কাজটি করা যাবে, কী কাজটি করা যাবে এই সম্পর্কে তাদেরকে সচেতন করানো হয়। বিভিন্ন দুর্যোগের ক্ষেত্রে মানুষের জীবনহানির সম্ভাবনা থাকে। তার মানুষের জীবনকে নিরাপদে রাখা এর লক্ষ্যে বিভিন্ন সংস্থা, ব্যক্তি নিরাপদ স্থানে এই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে, জনগণকে সরিয়ে আনে। দুর্যোগ পরবর্তী সময়ে যাতে উদ্ধারকর্ম খুব তাড়াতাড়ি শুরু করা যায় সেজন্য স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মীর দল গঠন করা হয়ে থাকে এবং দুর্যোগ পূর্বে মানুষকে সতর্ক করা, তাদের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছানো, বিভিন্ন ধরনের সহায়তা করার জন্য বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকর্মীর দল কিন্তু গঠন করা হয়ে থাকে। এটি দুর্যোগ পরিস্থিতির একটি অন্যতম বৈশিষ্ট্য। সম্ভাব্য দুর্যোগের ক্ষতি নিরূপণ। দুর্যোগ অলরেডি সৃষ্টি হয়েছে, আঘাত আনবে, এমন পরিস্থিতিতে যাতে কী পরিমাণ ক্ষতি হতে পারে তার জন্য টিম প্রস্তুত করা হয় এক্সপার্ট নিয়ে। আবার দুর্যোগ পরবর্তী সময়ে সংঘটিত হয়ে গেছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে গেল সেটি নিরূপণ করার জন্য কিন্তু এক্সপার্ট কিংবা প্রাইমারি পর্যায়ে যারা হেল্প করেন তাদেরও সহায়তা নিয়ে বিভিন্ন শ্রেণীর দক্ষ, অদক্ষ এবং সহায়তাকারীদের সমন্বয়ে এই দুর্যোগের ক্ষতি নিরূপণ করা হয়ে থাকে। একটি দুর্যোগ পরবর্তী সময়ে মনে করো আমাদের সিডরের পরবর্তী সময়ে কী পরিমাণ মানুষজন নিহত হয়েছেন, তারপরে গবাদি পশুর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, অবকাঠামোর কেমন ক্ষতি হয়েছে, এর আর্থিক মূল্য কত, ফসলহানি, সব মিলিয়ে আর্থিক মূল্যটি এর মাধ্যমে নিরূপণ করা হয়ে থাকে। আর্থিক মূল্য প্লাস মানুষের জীবনহানি, তোমার গবাদি পশুর ক্ষতি, সব বিষয়গুলো নিরূপণ করা হয়ে থাকে দুর্যোগ প্রস্তুতির দ্বারা। সমন্বয় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা রয়েছে, বিভাগ রয়েছে, তাদের মাধ্যমে যদি সমন্বয় সাধন না করা যায় তাহলে কিন্তু দুর্যোগ প্রস্তুতির
এই যে কার্যকরী ভূমিকা সেটি কিন্তু করা যাবে না। দুর্যোগ প্রস্তুতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধনের মাধ্যমে সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে তথ্য বিনিময় করা হয়, মানুষকে সচেতন করা হয়ে থাকে, রিলিফ বিতরণ করা হয়ে থাকে প্রভৃতি প্রতিটি কাজই দুর্যোগ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রতিটি কাজই সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে করা হয়ে থাকে সমন্বয় প্রক্রিয়া নিশ্চিত করে। জরুরি ঔষধ সরবরাহ ও ব্যবস্থা এবং খাদ্য নিশ্চিতকরণ এই সমকল ব্যবস্থা কিন্তু দুর্যোগ প্রস্তুতির সাথে সম্পর্কিত। কী পরিমাণ মানুষ রয়েছে, তাদের জন্য ওষুধ দরকার, খাদ্য দরকার, এই সকল ব্যবস্থা দুর্যোগ প্রস্তুতির পর্যায়ে আসে। একটি এলাকায় বসবাসরত মানুষের সংখ্যা নিরূপণ করা থাকে, তাদের জনসংখ্যার যে চার্ট রয়েছে সেটি দেখে তাদের জন্য খাদ্য সামগ্রী, বেঁচে থাকার জন্য ঔষধ, এই সকল ব্যবস্থাই কিন্তু দুর্যোগ প্রস্তুতির মাধ্যমেই নিষ্পন্ন করা হয়ে থাকে। এই সকলের পিছনে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের প্রতি কুশল জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশান নাও। তোমাদেরকে আমি যতখানি পারি সহায়তা করার চেষ্টা করব। ধন্যবাদ।